এবারে বুঝলেন যে ভোটের হাওয়া তো নিয়ে বসছি প্রত্যেকদিন। তো এবারে লড়াইটা কার সঙ্গে কার? স্বাভাবিকভাবেই আমি বলতেই পারি যে এই লড়াইটা তো স্পেসিফিক্যালি বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। সর্বভারতীয় দল বিজেপি, তার জায়গায় একটা ছোট্ট দল তৃণমূল কংগ্রেস, যাদের অস্তিত্ব পশ্চিমবঙ্গ এবং দু একটি জায়গায়। তো এই লড়াইটা একেবারে সিরিয়াসলি নিয়েছে আরএসএস। আপনাদেরকে একদম ভেতরের কথা বলছি, কোনো আগে পরে কথা না। এবং আরএসএস এর থিওরিটাই হচ্ছে যে সারা ভারতবর্ষে আনকম্প্রোমাইজলি সব দখল করো, সব গেরুয়া করে দাও। এটা আপনাদের মনে হতে পারে যে আরএসএস বনাম এই আপনার গুজরাট লবি ইত্যাদি ইত্যাদি, সে গল্প পরের গল্প, সেটা আজকে তো কিছু বলবো না। তো ফলে একেবারে ফিট করা হয়েছে গোড়াতেই এই জ্ঞানেশ কুমারকে। এবং জ্ঞানেশ কুমারের মতন এত অদ্ভুতুরে লোক এবং এরকম ধরনের অ্যারোগেন্ট, যা খুশি তাই করছে। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে হাজারে হাজারে নাম বাদ দেওয়া হয়েছে, কিছু নাম ঢুকছে যদিও, তো সেটা করলেন কেন? এবং এটা নিয়ে খানিকটা কন্ট্রোভার্সিও হয়েছে। যেমন গতকাল আমার সঙ্গে প্রবীরদার কথা হচ্ছিল দুপুরবেলা। তা প্রবীরদাকে আমি বললাম যে বেশ কিছু, এখন কি হয়েছে জানেন তো, এখন দেখছি মানে রামা শামা যদু মধু অশিক্ষিত কতগুলো লোক মানে পারলে প্রত্যেকেই একটা ওপিনিয়ন পোল ছাড়ছে। তার কোনো লজিক নেই যে কেন বলছে, ওখানে কি হয়েছে, এটা কি হয়েছে, যে যা পারছে ছাড়ছে। তো সুতরাং এই ওপিনিয়ন পোলের ফলে কোনো কোনো জায়গায় বিজেপি এগিয়ে রয়েছে, কোনো কোনো জায়গায় তৃণমূল এগিয়ে রয়েছে, এটা হচ্ছে। কিন্তু লজিকটা কি, যে আমি ওই জায়গাটা ফিজিক্যালি গিয়েছিলাম, যেমন প্রবীরদা ইয়েতে গিয়েছিলেন নন্দীগ্রাম, এবং আমি মনে করি নন্দীগ্রামে যাওয়াটা একদম উচিত কাজ করেছেন, কারণ নন্দীগ্রাম একটা টার্গেটেড প্লেস। এবং এবার ভোটের দুটো তো স্পট সকলের নজর থাকবে, একটা ভবানীপুর, একটা নন্দীগ্রাম। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে কতজন ভোট দিতে পারবে, কতজন ভোট দিতে পারবে না, এবং এন্ড অফ দ্য ডে কার জয় হবে, এই তো বিষয়টা, সেটাই বলবো আজকে। কিন্তু আপনাদেরকে বলি যে লড়াই তো আর জ্ঞানেশ কুমার ফিল্ডে নেমে করছে না। গতকালও কোর্টে জ্ঞানেশ কুমার নালিশ করেছে পা ছড়িয়ে, মানে বাচ্চাদের মতন, এই দেখুন না, এই করছে সেই করছে, যা তা বলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা আহ, মানে ভাষণের টুকরো তিনি বিচারপতিকে শুনিয়েছেন যে এই দেখুন এইসব আজে বাজে কথা বলছে। মানে সে বাচ্চা ছেলেদের মতো ঘ্যান ঘ্যান করে। কেন জ্ঞানেশ কুমার জানেন, জ্ঞানেশ কুমার হচ্ছে কি অ্যাকচুয়ালি মানে আরএসএস এর সঙ্গে রিলেটেড হলো অমিত শাহ লোক। অমিত শাহ তাকে গুজরাট থেকে নিয়ে এসে এখানে ফিট করে দিয়েছে। এবং আপনারা তো দেখেছেন যে রাজ্যপাল বলুন, আহ মানে আর খারাপ ভাবে বলছি না, দেশের প্রধান বলুন, প্রত্যেকে বিজেপির, এবং প্রত্যেকে এত নির্লজ্জতা করছে যে সেটা এর আগে স্বাধীন ভারতে কোনোদিন হয়নি। আমি বলবো না যে ইন্দিরা গান্ধী করেনি বা এরা কেউ করেনি, প্রত্যেকেই অ্যাডভান্টেজ নিয়েছে, কিন্তু এত মানে নির্মম ভাবে একেবারে যা খুশি তাই যেটা চলছে ভারতবর্ষ জুড়ে, ভোট দিতে দেবো না। তো এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা কি খুব ইন্টারেস্টিং, আজকে সাবজেক্টটা সেটাই ধরেছি। ছোট্ট একটা কথা বলছি, যে গত রবিবার দিন নরেন্দ্র মোদী কলকাতায় এসছে, কলকাতা না, নর্থ বেঙ্গলে এসছে। দেখুন, নরেন্দ্র মোদীর দলের আমি কমপ্লিটলি বিরোধী। তাদের এই অতিরিক্ত হিন্দুত্ববাদ ফাদ এগুলো আমার ভালো লাগে না। আমার কেন, সুস্থ যে কোনো বাঙালিরই ভালো লাগে না, কারণ বাঙালিরা বেসিক্যালি ইন্টেলেকচুয়াল। তারা এই ধরনের হিন্দুকে মুসলমানকে এইসব ছোট লোকের মধ্যে তো যায় না, যার জন্য এটা বাংলা। এটা সংস্কার হয়েছে বারবার করে। সেটা আপনি রামমোহন বলুন, বিদ্যাসাগর বলুন, বিবেকানন্দ বলুন, এরা পার্ট পার্ট করে এটা বলে দিয়ে গেছে যে ধর্মটা ঘরের মধ্যে করো, বাইরে মানুষের সেবা করো, এটা আমাদের শিখিয়ে দিয়ে গেছে। এবং অনেকেই ধর্ম মানেন না, তো কি আছে, বিবেকানন্দ তো বলেছেন যে মানুষের মধ্যেই তো ঈশ্বর রয়েছে। তো যাই হোক, বিবেকানন্দের বাণী তো এরা কেউ পড়েনি, অশিক্ষিত সবগুলো, একদম ডাহা, এত মানে মানে এক গ্রুপ অফ অশিক্ষিত। মানে আমি এর আগে কোনো সরকারে দেখিনি, মানে বাজপেয়ীর আমলে কিন্তু খুব শিক্ষিত লোক ছাড়া মন্ত্রী হওয়া যেত। আর এখানকার ব্যাপারটা হয়েছে যে এখানে টপ মন্ত্রী যদি তার স্কুলের ডিগ্রি না থাকে, তো সে তো সবসময় চাইবে আজে বাজে লোককে মন্ত্রিসভায় বসাতে, গুন্ডা মস্তান, কথাবার্তার ধরন ধারণ অসভ্যের মতন। মানে এইটা একটা চালিয়ে গেল 10-11 বছর। মানে এই ভারতবর্ষের অশিক্ষা কুশিক্ষা, এই সমস্ত লোক তাদেরকে ভোট দিয়ে 12টা বাজিয়ে ছেড়ে দিল। তো নরেন্দ্র মোদীর ভাষণে আমি খুব ভক্ত ছিলাম, আমি আপনাদেরকে বলি। তো রোববার দিন আমি এবং আমার সংস্থার প্রধান, আমরা দুজন বসে দেখছিলাম। তো আমরা যে মোদি কি বলে,
এত খারাপ ভাষণ আমি এর আগে শুনিনি। আমি মোদির কিন্তু ভাষণের ফ্যান, পরিষ্কার বলছি। দিদি ও দিদি সেটা ডেফিনেট করে তৃণমূলের এগেনস্টে গেলেও শুনতে তো বেশ লাগতো, এবং মোদি যেখানেই থাকুক না কেন আমি খুলতাম, দিদি, ও দিদি, সেখানে একবারে মেদা মারা, মানে মানে সিন্ডিকেট অমুক তমুক, মানে কোন নন সাবজেক্টিভ ইয়ে করছে। এবং তার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, যে এবার অনেকটা সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এখন দিলীপ ঘোষ আরএসএস এর লোকেরা খুব দাপটে উঠছে, এবং অমিতাভ চক্রবর্তী বলে একজন আছেন সংগঠন সম্পাদক, তিনি গত পরশুদিন শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানাননি মোদির অনুষ্ঠান। দিস দ্য ফার্স্ট অকেশন। দলের মধ্যে কি হচ্ছে বা না হচ্ছে সেটা, দলের মধ্যে তো অসংখ্য ভেদাভেদ আছে, যার জন্য কংগ্রেস ভেদাভেদ ছিল বলেই সিপিএম 34 বছর কাটিয়েছে। আমি মনে করি যে গণতন্ত্রের পক্ষে কোনোটাই ভালো না। প্রতি 5 বছর অন্তর অন্তর গভর্নমেন্ট পাল্টালো, গুন্ডামি না করে চেঞ্জ হলো, এগুলোতে ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেবেনটা কাকে আপনি? আপনার মনে হতে পারে এই লোকটা, মানে বিজেপির মতন একটা অশিক্ষিত মারোয়ারিদের পার্টি, গলায় গামছা, কপালে তিলক, এগুলো তো বাংলার নয়। বাঙালিরা এগুলো তো পছন্দ করে না, ওইভাবেই তারা ইয়ে করছে। আর ওই কি দেখে দেখে বাংলা কতগুলো বলছে বিকৃত করে। আমি তো মনে করি বাঙালি এবং বাংলা ভাষাকে অপমান। মানে অমিতাভ বচ্চন বাংলা জেনে কোন বানেগা করোড়পতির সিটে বসেন এবং ঝকঝকে বাংলা বলেন। তো যাই হোক, মোদি কিন্তু ফ্লপ ভাষণ, এবং এই নিয়ে প্রবীরবাবু অনুষ্ঠানও করেছেন। তো আজকের আমার ব্যাপারটা হচ্ছে স্যার এবং ম্যাডামের মধ্যে লড়াইয়ে এগিয়ে মমতা কেন, খানিকটা যুক্তি দিয়ে আপনাদের বোঝাবো। ভোটের স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। শুরু করছি ভোটের আওয়াজ। আপনাদেরকে বলি যে যে কাণ্ডটি হয়েছে সেটা নিয়ে খুব নাড়াচাড়া হচ্ছে। তো একটা খুব স্ট্যান্ডার্ড ইউটিউবে আমি দেখছিলাম, সেখানে সব পণ্ডিত লোকেরাই বসেন। সেখানে তারা একটা আলোচনা করছিলেন, আমি রবিবাবুকে বলেছিলাম গতকাল, জি আমি তো খুব স্তম্ভিত হয়ে যাচ্ছি। আপনি একরকম ইয়ে দিচ্ছেন, রিপোর্ট দিচ্ছেন, এরা একরকম বলছে। তারা বলছে যে এই সারের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ভোটে না যাওয়া। তো কি হতো তাতে? ভোটে না গেলে ভোট হতো, এবং বিজেপি অ্যাবসলিউটলি ক্ষমতা দখল করতো, এবং সারা জীবন কান্নাকাটি করলেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরতে পারতেন। এত বড় কথাটা বলে দিচ্ছি। তো ফলে ইলেকশনে নামতে হচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায়? তারা বলছে আইপ্যাক ফ্লপ করছে। আইপ্যাকের অনেক জায়গায় ফ্লপ করছে, এবং তারা সঠিকভাবে জানতোই না যে এই সারের এই কাণ্ড কারখানা হবে, এবং তারা প্রপারলি অভিষেক বা মমতার কাছে সংবাদটি দিতে পারেনি। আমার জানা নেই তারা কোনো কোনো সূত্রে, এবং তারা বড় বড় সমস্ত মিডিয়া হাউসে কাজ করতেন। আনন্দবাজারে একজন ছিলেন, যাই হোক, বর্তমানে ছিলেন। তো তারা আলোচনা করছেন যে এই যে ব্যাপারটা, এটা টোটালি ফ্লপ করেছে আইপ্যাক। আমার জানা নেই, একমাত্র আইপ্যাকই বলতে পারবে। আইপ্যাকের তরফ থেকে যাই হোক না কেন, সেটা অভিষেক অব্দি পৌঁছাবে, আমার কাছে তো আসবে না। বাট আমাদের সঙ্গে একটা আইপ্যাকের লিঙ্ক রয়েছে, যে আমাদের প্রোগ্রামগুলো তারা দেখছেন, অ্যাপ্রিসিয়েট করছেন। আমার ফেসবুক তো যথেষ্ট পপুলার করে দিয়েছে তারা। সো দে আর ওয়ার্কিং। আমি পট করে একটা লোককে বাজে কথা বলে দিলাম, আর সেটা তো হয় না। এবার দেখুন যে এই যে ভোটটা হচ্ছে, অসংখ্য নাম বাদ দেওয়া হয়েছে। আমার অফিসে একটি ছেলে, ভুট্টো নাম, সে ২৬ বছর ধরে আমাদের সিটিভিএন এর ক্যামেরাম্যান, মানে সেই সব থেকে সিনিয়র ক্যামেরাম্যান। আগামী বছর তার ৫০ বছর বয়স হবে। একদম বাচ্চা ছেলে হিসেবে ঢুকেছে। তো গতকাল আমি ওই প্রোগ্রাম করছি, তার মধ্যে হঠাৎ ঢুকে বলল যে, "প্রসূনদা, এটা কি করা যায় বলুন তো?" আমার নামটা বাদ দিয়ে দিয়েছে। তো এটা শুধু ভুট্টোর ক্ষেত্রে না, এটা অনেকের ক্ষেত্রে, প্রচুর লোকের ক্ষেত্রে এরকম নাম বাদ দেওয়া হয়েছে নির্মমভাবে। তো এরা বলছেন যেটা, যে এই বাদটা দেওয়া হয়েছে এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে তাদের বাদ দেওয়া হয়েছে। তা আই ওয়াজ লিটল বিট কনফিউজড। দেখুন, আমার একটা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট যদি থাকেও, আমি তো আইটির লোক না, মেকানিক্যাল এর লোক। ফলে আমি ভীষণ রকমভাবে আপসেট হয়ে আমি প্রদীপদার সঙ্গে কথা বলছিলাম। তো আই হ্যাড এ টক উইথ প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। তিনি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ভাইস চ্যান্সেলর, জয়পুরে। এবং এআই এর উপর ভারতবর্ষ কেন, বিশ্বে তার মতন জ্ঞান খুব কম লোকের আছে। ইটস এ টপ ম্যান। তাকে আমি বললাম যে, "স্যার, আমাকে একটু বলবেন এই ব্যাপারটা? যে এরা নাকি এআই দিয়ে তৃণমূলের নামগুলোকে কাটছে।" তো উনি বললেন, "দেখুন, আমি তো পলিটিক্যাল লোক নই।
তবে আপনাকে বলি যে এইভাবে নাম কাটা যায় না এআই দিয়ে। এর একটা লাগাতার কেটেছে, মানে অরিজিনাল যারা মারা গেছে ইত্যাদি করতে গিয়ে অনেককে বাদ দিয়েছে। কিন্তু এটা করতে গেলে, মানে এআই দিয়ে করতে গেলে তৃণমূলের লোকেরা বাদ যাবে, বিজেপির লোকেরা টিকে থাকবে, এমনটা হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। খুব ছোটখাটো ত্রুটিতে অনেক বাদ গেছে। এবার বাদের জায়গাটা যেমন গেছে, তেমন আবার কোর্টের অর্ডারে কিন্তু বেশ কিছু নাম প্রবেশও করছে, নতুন ভোটার রয়েছে। ওভারঅল ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটাতে জানি না শেষ পর্যন্ত কত ভোটার গিয়ে দাঁড়াবে। কিন্তু হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ তৃণমূল, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ বিজেপি, এটা আপনাদের ডিফার করি। দেখুন, বিজেপি যা তাদের প্যারামিটার, একটা বুথেও তারা লোক বসাবার জন্য তাদেরকে প্রস্তুতি নেয়নি, এর চিন্তাই নেই। এবং কংগ্রেসের জমানায় আমরা যে বুথে বসতাম, আমাদের কিন্তু 2-3 দিন আগে থেকে আমাদের ট্রেনিং দেওয়া হতো। তারপরে ঠিক আছে হেরে যেতাম অন্য গল্প, বা মস্তানির সঙ্গে আমরা চেস করতাম। আজকের দিনের মস্তানি ডিফারেন্ট, অন্যভাবে নেবেন না। ফ্যাক্ট হচ্ছে এটাই যে 55,000 বুথে বিজেপি সিপিএম যাই বলুন না কেন, এদের লোক বসাবার কোনো ক্ষমতা নেই। মানে চর্চাবাড়ি দিয়ে তুলে দেবে, কথার কথা বলছি, মানে সেই ক্ষমতা আছে। দ্বিতীয় ব্যাপারটা, জ্ঞানেশ কুমার যেটা ব্লান্ডার করলেন চূড়ান্ত, এবং জ্ঞানেশ কুমার এটা কি করে ব্লান্ডার করলেন আমার ধারণা। জ্ঞানেশ কুমার দুদিনে ভোটটা ফেললেন সিপিএম এবং বিজেপির উস্কানিতে। সিপিএম বললো যে না দুদিনে ভোট হওয়া ভালো, বিজেপি বললো না দুদিনে ভোট হোক। এটা কি ডিসঅ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ আপনাদেরকে খুলে না বললে বুঝতে পারবেন। যে জ্ঞানেশ কুমার তো দায়িত্বে, জ্ঞানেশ কুমার যা পাচ্ছেন করছে। তো জ্ঞানেশ কুমার তাকে বলেছে, এরা বিজেপি বলেছে বা সিপিএম বলেছে, আচ্ছা দুদিনে ভোট হওয়ার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি? প্রথম দিন 151টা জায়গায় 23 তারিখ, আর 29 তারিখ হচ্ছে গিয়ে 141টা জায়গায়, এ হলো 294। আপনারা চিন্তা করুন কত ফোর্স আছে, কত সেন্ট্রাল ফোর্স আছে, যে 151টা কেন্দ্র মানে হচ্ছে কয়েক হাজার বুথ। তাহলে কি সব আর্মিদের এখানে নামিয়ে দেবে? আমরা বিগত দিনে ভোট হতে দেখিনি। প্র্যাকটিক্যালি একটা ব্যাপার খাঁটি, যে আপনারা ভোট দিতে পারবেন সেই অ্যাসুরেন্স বা তার দায়িত্ব কিন্তু সেন্ট্রাল ফোর্সের নয়, আপনারা জানেন না অনেক। সেন্ট্রাল ফোর্স কোনো গন্ডগোল হলে আটকাবে, তারা বুথের সামনে দাঁড়িয়ে থাকবে। এবার তো শুনছি বুথের মধ্যে ঢুকতে পারবে, এগুলো কোনো ফ্যাক্টর না। এগুলো কেন ফ্যাক্টর না সেগুলো পরে একদিন বলবো। তবে বিগত দিনে তাদের মানে হিস্ট্রি খুব মানে মধুর নয়, এই আর কি। যাই হোক, পুলিশ তো আলটিমেটলি, আবারও বলি যে যাই করুক সেন্ট্রাল ফোর্স, লোকাল পুলিশের হেল্প নিতে হবে, লোকাল প্রশাসনের হেল্প নিতে হবে। আপনাদের আবার মনে করিয়ে দিই যে একটা গভর্নমেন্ট যদি চেঞ্জ হয়, মানে ধরুন তৃণমূল এবার চেঞ্জ হচ্ছে, বিজেপি আসে, তার প্রথম ইঙ্গিতটা যায় কিন্তু পুলিশ প্রশাসনের কাছে, অর্থাৎ আইএস আইপিএস দের কাছে। কেন যায়? যে আইএএস এবং আইপিএস এরা পাল্টি মেরে দেয়। আমি বামেরা যখন চলে যায় 2009-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, দারুণ খারাপ ফল করলো বামেরা, মাত্র 15টা আসন পেল আউট অফ 42টা আসন। তখনই কিন্তু পুলিশ পাল্টে যেতে আরম্ভ করেছে। এবং এখানে সুজিত বোস দাঁড়িয়েছিলেন এই পূর্ব বেলগাছিয়া তথা বিধাননগর কেন্দ্রে সুভাষ চক্রবর্তী স্ত্রীর বিরুদ্ধে, এবং সেখানে মস্তানি করতে গিয়েছিল আমাদের পাড়ার একটা গেদু বড়াল বলে একটি ছিল, তাকে ফেলে পেটালো পুলিশ। মানে ওরকম পেটাতে আমি দীর্ঘদিন দেখিনি, বাঁশ দিয়ে পেটাতে পেটাতে বাঁশটা ভেঙে গেল। তাই হলো যে সিপিএম এর জমানা, এখনো সিপিএম যায়নি, 2010-এ হচ্ছে, খেয়াল করে দেখুন এরকম পেটালো কি করে ওপরওয়ালাকে। তো এটা পুলিশের কাছে খবর থাকবে আইবি তরফ থেকে, যে এ এগিয়ে এ পিছিয়ে। এবার দেখুন, না আইবি, না ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ, না প্রশাসন, অর্থাৎ আপনার নবান্ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, ডিএম থেকে শুরু করে প্রশাসনিক স্তরে যারা আছে, প্রত্যেকে কিন্তু সরকারের সঙ্গে রয়েছে। তারা কিন্তু বেগরবাই বা বেসুরো হয়নি, বহু পরিবর্তন করা হয়েছে। কিন্তু পরিবর্তন করেও যাদের আনা হয়েছে তারা কি আলাদা নাকি? সবই তো মমতা বন্দ্যোপাধ্যায় সিলেক্টেড, ওটা একটু দেখাবার দরকার ছিল, করে দিয়েছে। তো এটা হচ্ছে প্রথম ধাপ, যে এখানে হেরে যাচ্ছেন কিন্তু জ্ঞানেশ কুমার। মমতা জ্ঞানেশ কুমারের লড়াইয়ে প্রশাসন কিন্তু, মানে ওয়েস্ট বেঙ্গল প্রশাসন কিন্তু মমতার পাশে, এগুলো কাউন্ট করতে হবে। একটা তো লজিক থাকবে একটা ভোটের। দ্বিতীয় ব্যাপারটা যেটা যেটা মূল, যে ভোট দেবেন কারা, কত পার্সেন্ট ভোট দেবেন। তো কত পার্সেন্ট ভোট দেবেন এবং ভোট দেবেন কারা এটা বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিতে চাইছি। বিরতির পর খুব ইন্টারেস্টিংলি বলবো যে কি হিসেবে ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একদম হিসাব করে আপনাদের বলে দেবো। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত সঙ্গে। Welcome to the world of civil business.
A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। তো সেই প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি যেটা বললেন যে এআইটা তো আমাদের তৈরি, কম্পিউটার যেমন আমাদের তৈরি, এআইও আমাদের তৈরি। আমি এআই কে যে ডাটা দেবো তার উপর কাজ করব। এআই এর ক্ষমতা নেই যে তৃণমূল আর বিজেপিকে আলাদা আলাদা করা যায় না, প্রবীরদাও সেটা বললেন। ফলে সেই দিক থেকে একটা নিশ্চিন্তি যে এরকম ধরনের কিছু এত বাড়াবাড়ি করবে। কিন্তু নাম ছাঁটাই গেছে এবং তার মধ্যে তৃণমূলের নাম বেশি ছাড়া গেছে না বিজেপির নাম ছাড়া গেছে, এটা তো বোঝা যাচ্ছে না দাদা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে মোক্ষম ব্যাপার, যেটা আজকের মোস্ট ইম্পর্টেন্ট কেস। ধরুন বাদশাদ গিয়ে সাধারণত কি ভোট হয় ভারতবর্ষ বলুন বিশ্বে বলুন, মানে আমেরিকাতে যে ভোট হয় রাষ্ট্রপতি সিলেকশনে, তাতে 55 থেকে 57% ভোট পড়ে, বাকিরা ভোট দেয়। আর তাদের ভোটটাও কিন্তু ওপেন, মানে ওই ভোটে দুজনের নাম থাকে। আপনার সারা আমেরিকা জুড়ে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র থাকে। আপনি দুপুরবেলা লাঞ্চ করতে বেরোলে একটা টিক মারলেন, ডোনাল্ড ট্রাম্পে মারলেন বা এদিকে মারলেন, মেরে বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার স্যান্ডউইচ খেতে খেতে বেরিয়ে চলে। এটা ভোট আমেরিকা। ব্রিটেনে শুনেছি এরকমই ধরনের ভোট হয়, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া দিয়ে বা ইলেকট্রনিক সিস্টেম দিয়ে ভোটের খবর কিন্তু খুব বাইরে আমি পাইনি। বাংলাদেশেও কিন্তু কাগজেই ভোট হয়, মানে ছাপ্পা দেওয়া। তো এখন ঘটনা হচ্ছে যে ভোটটা দেবেন কারা। ইউজুয়ালি আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে ভোট কিন্তু যেটা হয় অ্যাভারেজ, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, এদিকে ধরুন আসাম থেকে শুরু করে ওইদিকে মহারাষ্ট্র অব্দি, এখানে অ্যাভারেজ ভোট লোকসভা থেকে শুরু করে বিভিন্ন লোকাল ভোটেও দেখা গেছে যে খুব বেশি হলে 64 থেকে 65%, মানে সেটা খুব বেশি, মানে এর তলাই হয়। এই বিহারে ভোট গেল, কত ভোট পড়েছিল? 60% কাছাকাছি, কি তার থেকে একটু বেশি হবে হয়তো। তো এর থেকে বেশি হয় না, এবং ওখানে খুব একটা জালি ভোট পড়ার ব্যাপার কালচার ফালচার নেই। এক ত্রিপুরাতে আছে, তো ত্রিপুরাতে কত ভোট পড়ে আমার ইন্টারেস্ট নেই, আমার উৎসাহ নেই। এক ত্রিপুরাবাসীরা বলতে পারেন, যদি কেউ দেখেন আপনারা বলতে পারেন প্লিজ, সেটা ওই ইয়েতে অপশনে আপনারা কমেন্ট অপশনে আপনারা লিখে দিন। কিন্তু পশ্চিমবঙ্গের ভোট ডিফারেন্ট। সারা ভারতবর্ষ একদিকে, পশ্চিমবঙ্গ একদিকে। সাধারণত কি হয়, ধরুন অ্যাভারেজ ভোট হচ্ছে কি ভারতবর্ষে 65%। কথা খুব ভালো করে হিসাবটা করুন। 65% জায়গায় যদি 66 বা 67% ভোট পোল হয়, তাহলে আপনাকে ধরে নিতেই হবে যে সরকারের বিরুদ্ধে যাচ্ছে। আবার বলছি যে 65% হচ্ছে অ্যাভারেজ ভোট, তার থেকে যদি কমে তাহলে সেটা অ্যাডভান্টেজ অফ গভর্নমেন্ট, যারা গভর্নমেন্ট চালাচ্ছে তাদের অ্যাডভান্টেজ। কিন্তু সেটা থেকে যদি বাড়ে 67-68% যদি হয়, তাহলে ধরে নিতে হবে যে এই গভর্নমেন্টকে ফেলে দেওয়ার জন্য এই অতিরিক্ত ভোটটা পড়েছে। শুনলেন? পশ্চিমবঙ্গের উল্টোটা। এখানে যত ভোট পড়বে, এখানে 65 তো ছেড়ে দিন, এখানে 70, 72, 75-এর নিচে ভোটই পড়ে না। এখানে যত ভোট বাড়বে সেটা হচ্ছে গিয়ে মমতার ভোট বা একসময় সিপিএম এর ভোট। তো এখানে কত ভোট পড়ে? এখানে আপনি দেখবেন যে বিকেল 3টে অব্দি একটা অ্যাভারেজ ভোট আপনি পাবেন। এই দুদিন ভোট হচ্ছে, দেখে নিতে পারবেন। দেখবেন আমার এটা সাজেস্টিভলি দেখা রয়েছে, বেলা একটা দেবে আপনাকে 11টা অব্দি, সেটা খুব মানে খুব ক্লিয়ার পিকচার আপনি পাবেন না। একটা দেবে আপনাকে 1টার সময়, সেটা তো খুব ক্লিয়ার পিকচার আপনি পাবেন না। কিন্তু বিকেল 3টের সময় যেটা দেবে, সেটাতে আপনি দেখলেন যে 55 থেকে 57% ভোট পড়েছে, অল লাইক 50%। যখন শেষ হচ্ছে আপনি দেখলেন সেটা 80% ক্রস করেছে। কি করে হলো? হয় কোনোদিন? তার মানে তারপরে 30% ভোট অতিরিক্ত পড়ে গেল। এটা একটা কোয়েশ্চেন, আমি বলছি না, এটা ভোটের পলিসি ম্যাটার বলছি। এটা সিপিএম এর আমলে ছিল, তৃণমূলের আমলে। ইউনিক এই গেম খেলতে পারে তারা, সেন্ট্রাল ফোর্সের সামনেই এগুলো হয়েছে, অসুবিধা কি আছে? তো এখন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই যে ভোট পোলিংটা হচ্ছে,
এই পোলিংটা এবার অনেক বাড়বে। কেন বাড়বে জানেন তো? কারণ যাদের যাদের নাম উঠেছে, অনেক সময় বাঙালি, বিশেষ করে শহরে বাঙালি, কলকাতাতে আপনি দেখবেন যে 67-68% বেশি ভোট পড়ে না, ঘুমিয়ে থাকে, "ধুর, ভোট দিয়ে কি হবে", পাকা লোকের জায়গা। কিন্তু আপনি 24 পরগনায় ঢুকে যাবেন, দেখবেন যে হুড় করে ভোট পড়ছে। তো এবার কিন্তু এই ভোটের পার্সেন্টেজ, যেটা অ্যাজ পার প্রবীর বিশ্বাস বলুন, অনিকেত বাবু বলুন, প্রত্যেকের বক্তব্য হচ্ছে 90% কাছাকাছি চলে যাবে। এবং মুসলিম ভোট পড়বে প্রায় 95%। কেন জানেন তো? নিজেদের এক্সিস্টেন্সের জন্য, যে আমাদের নাম বাদ যেতে পারে। আমার বাবা আমার আহ নাগরিকত্ব রাখার জন্য আমার এবার ভোটটা দিই, তার হয়তো সামনের বছর হতে উড়িয়ে দেবে। এবছর ভোটটা দিলাম না, সামনের বছর আমার নামটা কেটে উড়িয়ে দিল। কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, আমি এবার ভোট দিতে যাবো। এবার দেখবেন সেই ভয়ে লোকে ভোট দিতে যাবে। যত ভোট বাড়বে তত তৃণমূলের সুবিধা। এই ভাবনাটা কেন আসবে মানুষের মধ্যে, যে আমি যদি এবার ভোটটা না দিই, তাহলে সামনের বার আমার নামটা কাটা যাবে। এই যে মানে পার্সপেক্টিভ থেকে যে এই অতিরিক্ত 20% 22% ভোটটা যে পড়বে, তারা কি বিজেপিকে ভোট দেবে? তারা ক্ষেপে রয়েছে বিজেপির উপর যে নাম পান কাটা গেছে। সুতরাং এই পার্সেন্টেজ অফ ভোটটা, শেষ 2 ঘন্টার ভোটটা, বা ধরুন 3 ঘন্টার ভোটটা, 3টে থেকে 5টা হোক 6টা হোক, লাইন থাকলে ভোট করতেই হবে। সেই ভোটটার কিন্তু অ্যাডভান্টেজ তৃণমূল যত পোল করাতে পারবে, 82, 83, 84, 86, 90% অব্দি চলে যেতে পারে। আপনারা দেখুন, আমি বলে রাখলাম, মিলিয়ে দেখবেন। এবং সেখানেই কিন্তু গালের মধ্যে চপেটা ঘাত এই নির্বাচন কমিশনের। তার কারণটা হচ্ছে, পশ্চিমবঙ্গের নিয়মটা আলাদা। যত বেশি ভোট পড়ে সেটা গভর্নমেন্টের সুবিধা। চিরকাল হয়েছে, গতবারও হয়েছে। তো এই অঙ্কটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনারা সকাল থেকে 23 তারিখে অবজার্ভ করুন। অনেকেরই ভোট হয়তো 29 তারিখ, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রসঙ্গুপ্ত কতটা ঠিক বলেছে, কতটা ভুল বলেছে। যে ভোট পার্সেন্টেজ যদি বাড়ে, অ্যাডভান্টেজ মমতা। এবার ভোট পার্সেন্টেজ কমলে মানে কতটা কমতে পারে? যদি দেখেন 72% থেকে কমছে, তাহলে বুঝবেন তৃণমূল খেপে গিয়ে নিজেদেরই ভোট দিচ্ছে, বা বিজেপির ভোটটা পড়ে গেছে। অর্থাৎ লেস দেন 72% কিন্তু মমতার চাপ, আর মোর দেন 75% মমতার উইন। অঙ্কটা দেখুন। আমরা পুরোনো দিনের কতগুলো ইতিহাস এবং তথ্যাদি দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আপনাদের কাছ থেকে প্রত্যেকের কমেন্ট বক্সে উত্তর চাই এবং শেয়ার চাই। শেষ করছি। নমস্কার, আদাব।